স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেরিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেরিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, জগদীশবাবুর সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল রূপোর পাদ, সোনার বোল, সোনার রং, ব্রোঞ্জের বোল। উত্তর হবে সোনার বোল। পরের প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন পায়েস, পরমান্ন, ফল না জল। উত্তর হবে জল। পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিলেন ফুলচন্দনে, কপালে তিলক দিয়ে, গঙ্গা জলে না মন্ত্র দিয়ে। উত্তর হবে গঙ্গা জলে। পরের প্রশ্ন, কনক আসন ত্যাজ্যী বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন রাবণ, ইন্দ্রজিৎ, বীরবাহু, বিভীষণ। উত্তর হবে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে কেমনভাবে? সাইক্লোনের মতো, কালবৈশাখী ঝড়ের মতো, আগ্নেয়গিরির মতো না ধূমকেতুর মতো। উত্তর হবে কালবৈশাখী ঝড়ের মতো। প্রশ্ন, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? উত্তর লিখবে নগরবাসীদের, মুর্মুজদের, বধূদের না বালিকাদের। উত্তর হবে বধূদের। পরের প্রশ্ন, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল উত্তর বর্মায়, রেঙ্গুনে, ভামই, মেঘালয়। উত্তর হবে রেঙ্গুনে। প্রশ্ন, সমাস কথার অর্থ, শব্দ গঠন, সংক্ষেপ, বিস্তারিত না মিলন। উত্তর হবে সংক্ষেপ। পরের প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো। উত্তর হবে রূপক কর্মধারায়। পরের প্রশ্ন, লেখক লেখেন নির্ণায়ক পদটি হলো। উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয়ের দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। প্রথম, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? উত্তর লিখবে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেন। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। কোন বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন? উত্তর, এক পাগল সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? উত্তর লিখবে শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখবিলাসে মগ্ন, সেই জন্যই তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। বিদায় এ বেদেহ বিধুমুখী। কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। বধূরা প্রদীপ তুলে ধর। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? তো লিখবে নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব আসছেন, তাকে বরণ করতেই বহুদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। গিরিশ মহাপাত্রের হাতে কী ছিল? তো লিখবে গিরিশ মহাপাত্রের হাতে হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা? প্ল্যাটফর্ম থেকে বিনা রোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বার করে দেয়, আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও সেই অন্যায়ের প্রতিবাদ করেন। এই কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? দেখবে বাইজির সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল। কাপিলা লঙ্কা কী কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? মেঘনাদ প্রমোদ উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন। তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের ছিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হলো। প্রশ্ন, মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন? তো লিখবে মহাকাল শিবের চোখে যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য ছিল? তাহলে সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য ছিল। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলে। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে, যেমন
কথামৃত, কথারূপ অমৃত। বহুব্রী কথার সাধারণ অর্থ কী? উত্তর লিখবে। ব্রীহি অর্থে বা শব্দের অর্থ ধান, বহুব্রী অর্থে বহু ধান আছে যার, অর্থাৎ ধনী ব্যক্তি। ওলকপি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ওল কপি ওলের ন্যায়, উমিত কর্মধারায় সমাস। গয়েদাগের প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 7টি শব্দের মধ্যে লেখো। প্রশ্নের মান 3। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলামের প্রলাস কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত। জড়তাগ্রস্ত স্থবির সমাজকে পাল্টাতে কবি ধ্বংসরূপী শিবকে আহ্বান করেছেন। এই প্রসঙ্গেই উদ্ধৃতির অবতারণা। কালবৈশাখী ধ্বংসের প্রতীক, যা কিছু জরাজীর্ণ পুরাতন জঙ্গলস্বরূপ, তাই কালবৈশাখী ঝড়ে উড়ে যায়, তার উপর নতুনের আগমন ঘটে। কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তার আগমনে অসুন্দরের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। শিব একধারে ধ্বংসের সৃষ্টির দেবতা, তাই কবি কালবৈশাখী রূপ শিবের আগমনের মধ্যে দিয়ে নবসৃষ্টির আভাস লক্ষ্য করেছেন। পরের প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে কারা চমকে উঠেছিল? তাদের আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি? বিরাগী সাজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। প্যারা চেঞ্জ করে লিখবে, জগদীশবাবুর বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। হরিদা ছিল আদুর্গা, তার উপরে একটি ধবধবে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি। কথক তার বন্ধুরা বিরাগী আসল না নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিলেন, তেমনই ভয়ও পেয়েছিলেন। ঘয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 150 শব্দের মধ্যে উত্তর লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। ভালো উত্তরে দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের এখান থেকে পড়ে নেবে বা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? উত্তরে দেখে নাও। দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানদের নয়, মিলিত হিন্দু মুসলমানদের মাতৃভূমির এই গুলোবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নবাবের বিনা অনুমতিতেই তারা দুর্গ প্রতিষ্ঠা করে চলেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে স্বাধীনতা হারাবে। তাই মির্জাফর সহ অন্যান্য কর্মচারী যেন স্বদেশ ভূমিকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে নবাবের পাশে এসে দাঁড়ান, এই বার্তাটি পৌঁছে দিতে মির্জাফর ও অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্যে নবাব আলোচ্য মন্তব্যটি করেছেন। সিরাজের সিংহাসন আরোহণের পর থেকেই নবাব সিরাজের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র চলতে থাকে। মির্জাফরের নেতৃত্বে আলাদা একটা দল গড়ে ওঠে। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ প্রভৃতি হিন্দু সেনাপতিরা মনে মনে সাম্প্রদায়িক
মেরুকরণে বিশ্বাস করেন, কিন্তু নবাব সিরাজ তাদের উদ্দেশ্যে বলেন যে বাংলা কোনো বিশেষ ধর্ম বা ধর্মগোষ্ঠীর মানুষদের জন্য নয়, হিন্দু মুসলমানের মিলিত বাসভূমি এই বাংলা। ইংরেজরা বিদেশি জাতি, তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানে দেশদ্রোহিতা। নিজেরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে উঠবে। সেই কারণে ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আলোচ্য উক্তিটি সিরাজের অমলিন ও উদারনৈতিক চরিত্রের প্রকাশ। পরের প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশের অন্যতম চরিত্র সিরাজ তার বিরোধীপক্ষের মির্জাফর, রাজবল্লভ, দুর্লভ রায়দের কাছে ভিক্ষা চেয়েছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, কোম্পানির ক্ষমতা ও প্রতিপত্তি ধীরে ধীরে সমগ্র বাংলাদেশ দখলের উদ্দেশ্যে বিস্তৃত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং বুঝেছিলেন তারই অধীনস্থ কিছু কর্মচারীরা ও সভাসদ ষড়যন্ত্রে লিপ্ত। কোম্পানির মতে তারা নিজেরা ক্ষমতা দখলে উদ্গ্রীব, কিন্তু নবাব চাইতেন বাংলার স্বাধীনতা যেন অটুট থাকে। তার জন্য সকলকে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বদেশ রক্ষায় সচেষ্ট হতে হবে। মির্জাফর ও বাকি কিছু সভাসদ তাকে ত্যাগ করলে এই সংহতি বিনষ্ট হবে বলে সিরাজ মনে করেছিলেন। এই বিভেদ বুদ্ধি তার সবার বাকি সদস্যের মধ্যেও সংক্রমিত হতে পারে বলেও হয়তো তিনি ভয় পেয়েছিলেন। তাই সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়ে নিজে দোষ করে থাকলে তার জন্য ক্ষমা চেয়েও সিরাজউদ্দৌলা মির্জাফর ও অন্যান্যদের চলে যেতে বারণ করেন। বাংলার দুর্দিন আসন্ন, তারা চলে গেলে তিনিও অসহায় বোধ করবেন। নবাব তাই তাদের মুখে না যাওয়ার আশ্বাসটুকু শুনতে চান। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে, মানুষ সব পারে। ফাইট কোনি ফাইট, ফাইট প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা তোমাদের 101 পাঠ কোনি থেকে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নাও উত্তরটা। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা মুখস্থ করে নিতে পারো। পরের প্রশ্ন রয়েছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। ভালো করে দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন, প্রতিবেদন রচনা করো, প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। হেডিং করবে, সাম্প্রতিককালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের অসহায়তা। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। ডেট বসাবে, ডেটে লিখবে, চৈত্রের সূচনাতেই প্রকৃতির রাজ্যে নেমে এসেছে দাবদাহের আগুন, কিন্তু রাজ্যের অপমর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছে মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরকারি এবং ওষুধ ও অগ্নিমূল্য। সরকারি এবং আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। একদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছাচ্ছে। অর্থনীতিবিদ ও কৃষিবিদরা জানিয়েছে যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার এক গ্রামের একটা গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র।